এক্স 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 ওয়াই, কোথাও শুনেছো এই জিনিসটা? বায়োলজিতে কি শুনেছো একটু বলো দেখি একজন। এক্স এক্সটা কোথায় থাকে? ফিমেল। আর এক্স ওয়াইটা মেল। এখন ব্রিডিং হলে এক্স আর এখান থেকে যদি এক্স আসে তাহলে এক্স এক্স হবে, যেটাকে আমরা ফিমেল বলতে পারি বা গার্ল বলতে পারি। আর যদি এখান থেকে এক্স আর এখান থেকে ওয়াই আসে তাহলে কি হবে? মেল হবে, মেল হবে। তো কেমিস্ট্রি ক্লাসে বায়োলজি বা জেনেটিক্স কিছু বলার দরকার নেই, তাও আমরা বলছি কেন আজকে হঠাৎ, একটু পরেই জানতে পারবে। এখন দেখো যে ফিমেল থেকে এক্স এক্স সবসময় এক্সই আসবে, অন্য কিছু আসতে পারে না। আর মেল থেকে এক্সও আসতে পারে, ওয়াই আসতে পারে। তাহলে মেল হবে না ফিমেল হবে, তার জন্য পুরোপুরি যদি কেউ রেসপন্সিবল হয় আল্লাহর পর, তাহলে কে হবে? বাবা হবে, মেল হবে। এটা বুঝিয়ে দেবে আর কি যেখানে তুমি যাবে। আর কি দেখো, মাঝে মধ্যে তুমি দেখতে পারবে যে একটা মেল বা বয়, এদের মধ্যে কিছু ফিমেল ক্যারেক্টার চলে আসে, ফেমিনিন ক্যারেক্টার চলে আসে। এটা কখন হয়? যদি এই যে এক্স এক্স ক্রোমোজোম যেটা ফিমেল থেকে আসছে, মা থেকে আসছে, সেটা যদি প্রচুর স্ট্রং হয়, আর বাবার থেকে যে ক্রোমোজোমটা আসছে যদি উইক হয়, মেল ক্যারেক্টারটা কম হয়ে যাবে, ফিমেল ক্যারেক্টার বেশি হয়ে যাবে। একটা মেলের মধ্যে ফিমেল ক্যারেক্টার দেখতে পারবে, এরকম ঘটনা কিন্তু তুমি আশেপাশে বা দেখেছো কোথাও না কোথাও, যেখানে মেলের মধ্যে কিছু ফিমেল ক্যারেক্টার চলে আসছে। তার গলার স্বর থেকে নিয়ে, তার কথাবার্তা বলার ভঙ্গি থেকে নিয়ে, তার সাজগোজ দেখে বোঝা যায় যে একটু ফিমেল ক্যারেক্টার চলে এসেছে মেলের মধ্যে। আবার এই ঘটনাটাও দেখতে পারবে যে কোনো ফিমেলের মধ্যে মেল ক্যারেক্টার চলে আসে। ফিমেলের মধ্যে মেল ক্যারেক্টার মানে কি? তার আওয়াজটা একটু ছেলেদের মতো হয়ে যাবে, তার পোশাক আশাক ছেলেদের মতো হয়ে যাবে, তার আচরণ একটু ছেলেদের মতো হয়ে যাবে। সে বেশি সাজগোজ করবে না, বেশি কথা বলবে না, কম কথা বলবে। কম বেশি কথা মেল ফিমেল সবারই হয়, তবে ফিমেলের যে ক্যারেক্টার সেটা কমে যাবে, বরং মেলের ক্যারেক্টার বেশি চলে আসবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফিমেলের মধ্যে মেল ক্যারেক্টার আসতে পারে, একটা মেলের মধ্যে ফিমেল ক্যারেক্টার আসতে পারে। তবে যে ক্যারেক্টারটা গ্রেটার দ্যান 50% হয় তাকেই আমরা মেন ক্যারেক্টার বলি। আমরা যারাই ছেলে বা মেয়ে আছি, মেয়ে তাদেরকেই বলবো বা ফিমেল তাদেরকেই বলবো যাদের মধ্যে ফিমেল ক্যারেক্টার গ্রেটার দ্যান 50%, তাদেরকেই বলবো ফিমেল। আর যাদের মধ্যে মেল ক্যারেক্টার গ্রেটার দ্যান 50% তাদেরকে বলা হয় মেল। তার মানে 100% ফিমেল বা 100% মেল বলে পৃথিবীতে কিছু নেই। এটা রিসার্চও বলছে যে বেশিরভাগ ফিমেলের মধ্যে ফিমেল ক্যারেক্টার বেশি থাকে, মেল ক্যারেক্টার কম থাকে। বেশিরভাগ মেলের মধ্যে মেল ক্যারেক্টার বেশি থাকে, ফিমেল ক্যারেক্টার কম থাকে। কিছু পার্সেন্টেজ আছে যেখানে 50-50% থাকতে পারে, খুব অল্প পার্সেন্টেজ সেটা। মেল আর ফিমেল দুটো ক্যারেক্টার সমান সমান থাকতে পারে কিছু কিছু মেল বা ফিমেলের ক্ষেত্রে। একদম কম পার্সেন্ট, খুবই কম পার্সেন্ট, এক্স্যাক্ট পার্সেন্টেজটা এখন বলতে পারছি না আমি, ফিমেলের মধ্যে মেল ক্যারেক্টার বেশি চলে আসে আর মেলের মধ্যে ফিমেল ক্যারেক্টার বেশি চলে আসে। পুরো জিনিসটা বলার পেছনে যে উদ্দেশ্য আছে বা যে কারণটা আছে সেটা হচ্ছে যে 100% ফিমেল ক্যারেক্টার বা ফিমেল বলে কিছু হয় না, 100% মেল বলেও কিছু হয় না। একটা মেলের মধ্যে অল্প হলেও ফিমেল ক্যারেক্টার থাকবেই, আর একটা ফিমেলের মধ্যে অল্প হলেও মেল ক্যারেক্টার থাকবেই। বেশিরভাগ মেলের মধ্যে মেল ক্যারেক্টার বেশি থাকে, বেশিরভাগ ফিমেলের মধ্যে ফিমেল ক্যারেক্টার বেশি থাকে, সেই জন্য তাদেরকে মেল আর ফিমেল বলে আমরা আলাদা বলি, মাস্কুলিন আর ফেমিনিন ক্যারেক্টার।
ঠিক একই রকমভাবে তুমি যখন একটা কেমিস্ট্রি বা একটা যৌগ নেবে, কোনো কেমিক্যাল কম্পাউন্ড নেবে, যেমন NaCl, সেই NaCl এখন যদি প্রশ্ন করা হয় NaCl তড়িৎযোজী না সমযোজী? তড়িৎযোজী। আমরা একে তড়িৎযোজী বলবো, হ্যাঁ এটা তড়িৎযোজী কম্পাউন্ড, তড়িৎযোজী যৌগ, আয়নিক কম্পাউন্ড। এর সাথে যদি আরেকটা আমি যৌগ লিখি KCl, তাহলে KCl তড়িৎযোজী না সমযোজী? এটাও তড়িৎযোজী, কোনো আমার ডাউট নেই, এটাও তড়িৎযোজী, এটা আয়নিক যৌগ। কিন্তু এখন যদি প্রশ্ন করা হয় NaCl এবং KCl এর মধ্যে কোনটির তড়িৎযোজী ধর্ম বেশি, তখন কিন্তু একটা প্রশ্ন আসবে আমাদের মনে, একটা প্রশ্ন জাগবে যে স্যার দুটোই তো তড়িৎযোজী, তাহলে কার বেশি কার কম আমি কি করে বলবো? অর্থাৎ NaCl এবং KCl উভয়ের মধ্যে আয়নিক ক্যারেক্টার গ্রেটার দ্যান 50% আছে। যেহেতু আয়নিক ক্যারেক্টার গ্রেটার দ্যান 50%, তাই NaC হলো তড়িৎযোজী, KC হলো তড়িৎযোজী। কিন্তু এদের মধ্যে কিছু সমযোজী চরিত্রও আছে। এখন আমি যদি জেনে যাই যে কার মধ্যে সমযোজী চরিত্র বেশি আছে, যার মধ্যে সমযোজী চরিত্র বেশি থাকবে তার তড়িৎযোজী চরিত্র একটু কমে যাবে। যদিও দুটো তড়িৎযোজী যৌগ, কিন্তু আমি দেখে নাও এরকম হতে পারে না এর আয়নিক ক্যারেক্টার 65% আর এর আয়নিক ক্যারেক্টার 75%, তাহলে এর সমযোজী চরিত্র আছে কত পার্সেন্ট? সমযোজী চরিত্র আছে এর, বা সমযোজী প্রকৃতি আছে কত? 35% এর সমযোজী চরিত্র আছে। আর KCl এর সমযোজী চরিত্র কত আছে? 25%। এখন যদি প্রশ্ন করা হয় এবার কার বেশি তড়িৎযোজী চরিত্র আছে, তাহলে কি বলবে? KCl এর তড়িৎযোজী চরিত্র, KCl এর তড়িৎযোজী চরিত্র বেশি, অর্থাৎ এ বেশি তড়িৎযোজী প্রকৃতির, এ কম তড়িৎযোজী প্রকৃতির। আর যদি সমযোজী বলে, যদিও এরা সমযোজী যৌগ নয়, তবে যদি সমযোজী চরিত্র কার বেশি হবে, NaCl এর সমযোজী চরিত্র বেশি আর KCl এর সমযোজী চরিত্র কম। দুজনার তড়িৎযোজী যৌগ হলেও এদের তড়িৎযোজ্যতার পার্থক্য আছে, তড়িৎযোজী চরিত্রের পার্থক্য আছে, ক্যারেক্টারের পার্থক্য আছে। এই সম্পর্কে যে পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন সূত্র দেন তার নাম হচ্ছে ফাজান, বা ফ্যাজানও বলতে পারি। ফাজান এই সম্পর্কে সূত্র দেন যে তড়িৎযোজী যৌগে সমযোজী চরিত্র কখন বৃদ্ধি পাবে, বা সমযোজী যৌগে তড়িৎযোজী চরিত্র কখন বৃদ্ধি পাবে, এই সম্পর্কে যে ফাজানের সূত্র আছে, ফাজানস রুল আছে, ফাজানস ল আছে। তাহলে আমাদের পড়ার বিষয়টা কি আজকের, যে সমযোজী যৌগে তড়িৎযোজী চরিত্র বা প্রকৃতি এবং তড়িৎযোজী যৌগে সমযোজী প্রকৃতি, ব্র্যাকেটে ফাজানস রুল। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আর ইন্টারেস্টিং কনসেপচুয়াল। যদি তুমি ভালো করে বুঝে যাও, একটা জিনিসও তোমাকে মুখস্থ রাখতে হবে না, সব নিজে নিজে বলে দিতে পারবে। একটা ভালো টপিক, বড় টপিক। আচ্ছা, এইখানে আমি এই প্রশ্নতে আবার ঘুরে যাব, যে তারপর অ্যান্সার তোমরা নিজেই দেবে, আমি অ্যান্সার দেবো না, তোমরা নিজেরাই দিতে পারবে। আচ্ছা, এখানে দু একটা জিনিস বলা দরকার আছে। তড়িৎযোজী যৌগে কি দেখতে পারি আমরা, ক্যাটায়ন আর অ্যানায়ন এরা পাশাপাশি বসে থাকে, একটা আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটাকে কি বলে? স্থিরতারিত্বিক আকর্ষণ বল।
তার মানে এইখানে কোনো ওভারল্যাপিং হয় না, অভিলেপন হয় না। অভিলেপন হয় না বা ইলেকট্রনের জোড় গঠন হয় না, ইলেকট্রন জোড় বা শেয়ারিং অফ ইলেকট্রন হয় না। সমযোজী যৌগে কি দেখতে পারি আমরা? ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে অভিলেপন হয়। অভিলেপন মানে একটা কমন এরিয়া থাকে যেখানে ইলেকট্রনগুলো থাকে, শেয়ারিং অফ ইলেকট্রন হয়, এখানে অভিলেপন হয়। ঠিক আছে, এখানে অভিলেপন হয়। এখন একটা ক্যাটায়ন, প্লাস দিয়ে আমি ক্যাটায়নকে বোঝাবো, হ্যাঁ, একটা ক্যাটায়ন নিউক্লিয়াসের আধান কি হয়, এর নিউক্লিয়াসের আধান বেশি হয়, NuCl লিখছি, নিউক্লিয়াসের চার্জ বেশি। কার তুলনায় বেশি? বাইরের বা বহির্ভূত কক্ষের ইলেকট্রন ঘনত্বের তুলনায় বেশি থাকে, অর্থাৎ ইলেকট্রনের থেকে নিউক্লিয়াসের চার্জ বেশি থাকে ক্যাটায়নের। তাহলে ক্যাটায়নের নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলো আছে, যে ইলেকট্রন ঘনত্ব আছে, তার উপর কন্ট্রোল বেশি থাকবে, ইলেকট্রন ঘনত্বের ওপর কন্ট্রোল বেশি থাকবে। এই পয়েন্টগুলো লিখবে খাতায়। ক্যাটায়ন নিউক্লিয়াসের আধান বেশি, ইলেকট্রন ঘনত্বের ওপর বা বহির্ভূত ইলেকট্রন ঘনত্বের ওপর কন্ট্রোল বেশি, অর্থাৎ ইলেকট্রনগুলো দৃঢ়ভাবে আবদ্ধ থাকবে। এটা ক্যাটায়নের গল্প। অ্যানায়নের ক্ষেত্রে কি হবে? অ্যানায়নের নিউক্লিয়াসের যে চার্জ, তার তুলনায় বাইরের যে ইলেকট্রন সেটা বেশি। অ্যানায়নকে আমি নেগেটিভ বলছি। অ্যানায়নের নিউক্লিয়াসের আধান থেকে বাহিরের ইলেকট্রন বেশি। যদি বাইরে ইলেকট্রন বেশি থাকে তাহলে ওই বাইরের বা বহির্ভূত ইলেকট্রন ঘনত্বের ওপর কন্ট্রোল কি হবে? কম হবে। ঠিক আছে, তাহলে ক্যাটায়নের যেহেতু আধান বেশি থাকে, বাইরের ইলেকট্রনের প্রতি কন্ট্রোল বেশি থাকে, দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, কিন্তু অ্যানায়নের ক্ষেত্রে নিউক্লিয়াসের আধানের থেকে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে, তাই ইলেকট্রনের বাইরের ইলেকট্রনের প্রতি কন্ট্রোলটা তার কম থাকে। এখন এর ফলে কি হবে? যদি একটা ক্যাটায়নকে একটা অ্যানায়নের কাছে নিয়ে আসা হয়, বড় আকার থাকে অ্যানায়নের, বা অ্যানায়নকে ক্যাটায়নের কাছে একটা সাম্য দূরত্বে যদি নিয়ে আসা হয়, তাহলে এই ক্যাটায়নটা এই অ্যানায়নের বাইরের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, করবে না? ক্যাটায়নটা বাইরের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, কিন্তু অ্যানায়নের নিউক্লিয়াসেও তো ধনাত্মক আধান আছে, সেই অ্যানায়নের নিউক্লিয়াসকে বিকর্ষণ করবে। কি বললাম? ক্যাটায়ন অ্যানায়নের বাইরের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, বাইরের বহির্ভূত কক্ষের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, কিন্তু নিউক্লিয়াসকে বিকর্ষণ করবে। ফলে অ্যানায়নের যে সুষম আকৃতি থাকে, সুষম গোলাকার, আকৃতি বিকৃত হবে। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, বিকৃত, এই টার্মটা ইউজ করবো বারবার। বিকৃতকে বলা হয় ডিফর্ম, ডিফরমেশন, বিকৃত করবে। তা বিকৃত, অ্যানায়নের সুষম গোলাকার আকৃতি বিকৃত হবে। কার দ্বারা হবে? ক্যাটায়ন দ্বারা।
আর কি হবে, অ্যানায়নের যে গোলাকার আকৃতি থাকে মাকু আকৃতি হয়ে যাবে, এই রকম হয়ে যাবে আকৃতিটা, মাকুর ন্যায় আকৃতি হয়ে যাবে। এখানে পর্যন্ত বুঝতে অসুবিধা নেই। অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়নের কাছাকাছি এলে বা অ্যানায়ন ক্যাটায়নের এরা সাম্য দূরত্বে যদি থাকে, ক্যাটায়ন অ্যানায়নের বাইরের ইলেকট্রনকে আকর্ষণ করবে, নিউক্লিয়াসকে বিকর্ষণ করবে, ফলে গোলাকার আকৃতিটা আর গোলাকার থাকবে না, মাকুর আকৃতি বা ডিম্বাকৃতি হয়ে যাবে। যদি ডিম্বাকৃতি হয়ে যায় তাহলে ক্যাটায়নের সাথে অ্যানায়নের একটা অভিলেপন ঘটবে। আর ক্যাটায়নের এই রকম আকৃতি বিকৃত হয় না কেন? ক্যাটায়ন যেহেতু আকারে ছোট দৃঢ়ভাবে ইলেকট্রনগুলোকে ধরে রাখে, আবদ্ধ রাখে, তাই বিকৃত হয় না। ক্যাটায়ন বিকৃত হয় না, অ্যানায়ন বিকৃত হয়। বুঝতে পারলাম এখান পর্যন্ত? এবার তিনটে টার্ম আছে, বইতে দেখবে পাবে। প্রথম যে টার্মটা হচ্ছে ধ্রুবায়ন ক্ষমতা, যাকে বলা হয় পোলারাইজিং পাওয়ার। পোলারাইজিং পাওয়ারটা কি? প্রথমে মনে মনে যখনই পোলারাইজিং পাওয়ারের কথা বলবে তখন তোমার মাথায় যেন থাকে এটা ক্যাটায়নের পাওয়ার। পাওয়ারটা কার? ক্যাটায়নের। ক্যাটায়নের কি? যে ক্যাটায়ন যে বৈশিষ্ট্যের জন্য বা যে ক্ষমতার জন্য অ্যানায়নকে বিকৃত করে বা অ্যানায়নের বাইরের ইলেকট্রন পরিমণ্ডলকে বিকৃত করে, সেই ক্ষমতাটাকে বলা হয় ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা। আবার বললাম, ক্যাটায়নের যে বৈশিষ্ট্যের জন্য বা যে ক্ষমতার জন্য অ্যানায়নের বাইরের ইলেকট্রন পরিমণ্ডলকে সে বিকৃত করে, সেই ক্ষমতাকে বলা হয় ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা বা পোলারাইজিং পাওয়ার। 2 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে ধ্রুবীয়তা, যাকে পোলারাইজিবিলিটি বলে। পোলারাইজিবিলিটিটা কি? এটা মাথায় মনে রাখবে যে এটা অ্যানায়নের বৈশিষ্ট্য। পোলারাইজিবিলিটি বা ধ্রুবীয়তা কি? অ্যানায়নের ক্যাটায়ন দ্বারা যে বিকৃত হয়ে যাবার প্রবণতা, অ্যানায়নের ক্যাটায়ন দ্বারা বিকৃত হয়ে যাবার প্রবণতা বা যে ধর্ম, সেই প্রবণতা বা ধর্মকে বলা হয় অ্যানায়নের ধ্রুবীয়তা। ক্লিয়ার? 3 নাম্বার যেটা আছে সেটাকে বলছি পোলারাইজেশন বা ধ্রুবায়ন বা পোলারাইজেশন। এইটা কি? একটা ঘটনা। কি ঘটনা? ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের এই যে বিকৃত হওয়ার ঘটনা বা অ্যানায়নের বিকৃত হয়ে যাবার ঘটনা, একে বলা হয় পোলারাইজেশন বা ধ্রুবায়ন। অর্থাৎ একটা ক্যাটায়ন এখানে আছে ছোট্ট আকৃতি, আর অ্যানায়ন বড় আকৃতি আছে, একটা সুষম দূরত্বে আছে। এটা ধ্রুবায়ন হবার আগেকার ঘটনা, ধ্রুবায়নের পূর্বে। আচ্ছা, যখন ধ্রুবায়ন হবে তখন কি হবে? ক্যাটায়নটা এরকমই থাকবে, অ্যানায়নটার যে আকৃতি ছিল সেই আকৃতিটা বিকৃত হবে। আমি এটা ডটেড লাইন দিয়ে দেখিয়ে দিলাম, এরকম ভাবে বিকৃত হবে, কারণ অ্যানায়নের কন্ট্রোল কম নিজের বাইরের ইলেকট্রনের প্রতি। তাহলে ক্যাটায়নকে দেখে সে বিকৃত হবে এবং ক্যাটায়নের সাথে অভিলিপ্ত হয়ে যাবে, মানে নিজের ইলেকট্রনটাকে ক্যাটায়নের কক্ষতে চাপিয়ে দেবে, এরকম ভাবে অভিলিপ্ত হয়ে যাবে। অর্থাৎ একটা তড়িৎযোজী যৌগে আমি সমযোজী চরিত্র অর্থাৎ ওভারল্যাপিং দেখতে পাচ্ছি। মানে কি? সমযোজী চরিত্র বাড়ছে, অভিলেপন হবে। অভিলেপন কার চরিত্র? সমযোজী যৌগের চরিত্র অভিলেপন। তাহলে আমি বুঝতে পারছি যে ক্যাটায়নের সাথে অ্যানায়নের যদি অভিলেপন ঘটে যায় তাহলে কিন্তু অভিযোজন হয়ে যাবে, এই অভিলেপন হয়ে যাবে। অভিলেপন হলে সমযোজী চরিত্র বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে তড়িৎযোজী যৌগে কিভাবে সমযোজী চরিত্র বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এই ধ্রুবায়ন
ক্ষমতা কি, ধ্রুবীয়তা কি, ধ্রুবায়ন কি, এই তিনটে জিনিস মাথায় রাখবে। অর্থাৎ যত বেশি ধ্রুবায়ন হবে, যত বেশি পোলারাইজেশন হবে একটা তড়িৎযোজী যৌগে, তত বেশি সমযোজী চরিত্র বাড়বে। আর যত কম ধ্রুবায়ন হবে তত কিন্তু তড়িৎযোজী চরিত্র বেশি থাকবে। ক্লিয়ার হয়ে গেল? আর একটা প্যারামিটার আছে, সেই প্যারামিটারটাও আমি বলবো, একটু পরে বলবো, যে ধ্রুবায়নের এই যে ক্ষমতা কখন বাড়বে কখন কমবে এইটা মাপার জন্য একটা প্যারামিটার বা স্থিতিমাপক আছে, সেটা আমি বলবো একটু পরে। তার আগে ফাজানের সূত্রটা বলছি, তোমরা ছোট ছোট করে লিখে রাখো নিজের খাতায়। ফাজানের সূত্র, 1 2 3 করে লিখতে হবে। তার আগে কি লিখবে, যে সমযোজী প্রকৃতি বৃদ্ধি পাবে, সমযোজী প্রকৃতি বা চরিত্র লিখতে পারো, আমি প্রকৃতি লিখছি, প্রকৃতি বৃদ্ধি পাবে যদি, হাইফেন দিয়ে লিখবে 1, সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে। কার মধ্যে বৃদ্ধি পাবে? তড়িৎযোজী যৌগে সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে যদি, 1 নাম্বার লেখো, ক্যাটায়নের আকার ছোট এবং অ্যানায়নের আকার বড় হলে। 1 নাম্বার পয়েন্ট, ক্যাটায়নের আকার ছোট এবং অ্যানায়নের আকার বড় হলে। ব্যাখ্যাগুলো দিয়ে দেবো। ক্যাটায়নের আকার ছোট হলে কেন সমযোজী চরিত্র বৃদ্ধি পাচ্ছে, অ্যানায়নের আকার বড় হলে কেন সমযোজী চরিত্র বৃদ্ধি পাচ্ছে, ব্যাখ্যা একটু পরেই দেবো। পয়েন্টগুলো লিখে রাখো খাতায়। 2 নম্বর পয়েন্ট লেখো, ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়ের আধানটা আন্ডারলাইন করে রাখবে, বৃদ্ধি পেলে, এটা আলাদা আলাদা করে লিখতে পারতে, ক্যাটায়নের আধান বৃদ্ধি পেলে বা অ্যানায়নের আধান বৃদ্ধি পেলে বা উভয়ের আধান বৃদ্ধি পেলে সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে। 3 নাম্বার পয়েন্ট, ক্যাটায়নের শেষ কক্ষে বা যোজ্যতা কক্ষে 18টি ইলেকট্রন থাকলে, 8টি ইলেকট্রনের পরিবর্তে যদি 18টি ইলেকট্রন বা 8-এর বেশি ইলেকট্রন থাকে তাহলে সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে। এটা ফাজানের সূত্র, 3টে জিনিস নিয়ে একটা সূত্র। তুমি এটাকে একসাথে পাঞ্চ করে বড় আকারে লিখতে পারো বা পয়েন্ট করে করে লিখতে পারো। এইটা কিন্তু এখানেই ফাজানের সূত্র শেষ নয়। ফাজানের দ্বিতীয় মানে ফাজানের যে সূত্রটা আরও আছে, সেটা কি, তড়িৎযোজী চরিত্র বৃদ্ধি পাবে বা প্রকৃতি বৃদ্ধি পাবে যদি, হাইফেন দিয়ে 1 2 3 নিজে থেকে লিখতে পারবো, উল্টো হবে যেটা ওইখানে হয়েছে। অর্থাৎ কি হবে, ক্যাটায়নের আকার বড় আর অ্যানায়নের আকার কি হবে, ছোট। উল্টোগুলো, ক্যাটায়ন এবং অ্যানায়ন আধান কি হবে তাহলে, আধান, উভয়ের আধান কম হলে বা হ্রাস পেলে, কম হলে বা হ্রাস পেলে। আর 3 নাম্বারটা একটু লিখে রাখো, ক্যাটায়নের শেষ কক্ষে 8টি ইলেকট্রন থাকলে তাহলে তড়িৎযোজী হবে। প্রত্যেকটার ব্যাখ্যা আমি দিয়ে দেবো। আচ্ছা, এবার প্রথমে যেটা আসছি,
ক্যাটায়নের আকার যদি ছোট হয়, একটা ছোট আকারের ক্যাটায়ন আছে আর একটা বড় অ্যানায়ন আছে, এই ক্যাটায়নটা ছোট যদি হয় তাহলে এর নিজের ইলেকট্রনের প্রতি কন্ট্রোল বেশি, নিউক্লিয়াসের চার্জের আকর্ষণটা অনেক বেশি থাকবে, এই অ্যানায়নটাকে বেশি বিকৃত করতে পারবে ক্যাটায়নের আকার যদি ছোট হয়। আর অ্যানায়নের আকার যদি বড় হয় তাহলে বেশি বিকৃত হবে, সে বেশি বিকৃত হয়ে যাবে, কন্ট্রোল কম থাকবে, নিজের ইলেকট্রনের প্রতি কন্ট্রোল কম থাকলে বেশি বিকৃত হয়ে যাবে সে ক্যাটায়নের কাছে, অভিলেপন বেশি হয়ে যাবে। তাহলে প্রথম পয়েন্টটা বুঝতে পেরেছি কেন সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে। আর কি, ক্যাটায়নের আকার যদি ছোট হয়, ছোট থাকলে কি হবে, ছোট থাকলে ক্যাটায়নের নিজের কন্ট্রোল, নিউক্লিয়াস ইলেকট্রনের প্রতি কন্ট্রোল বেশি থাকবে, আকর্ষণ বেশি থাকবে, এর সামনে যদি কোনো অ্যানায়ন আসে তাকে বেশি নিজের দিকে আকর্ষণ করে বিকৃত করতে পারবে। অর্থাৎ ক্যাটায়নের আকার ছোট হলে তার পোলারাইজিং পাওয়ার বেশি হবে, পোলারাইজিং পাওয়ার বেশি হবে, ক্ষমতা বেশি হবে। আর অ্যানায়নের আকার যদি বড় হয় তাহলে সে বিকৃত হওয়ার প্রবণতা বেশি দেখাবে, যেহেতু নিউক্লিয়াসের প্রতি তার নিউক্লিয়াসের কন্ট্রোল ইলেকট্রনের প্রতি কম আছে, তাই বেশি বিকৃত হওয়ার প্রবণতা দেখাবে, তার পোলারাইজিবিলিটি বেশি হবে, ধ্রুবীয়তা বেশি হবে, ফলে সমযোজী চরিত্র বেশি হবে। আর ক্যাটায়নের আধান যদি বেশি হয় তাহলে না, একটা +1 আধান আছে, একটা +3 আধান আছে, তাহলে অ্যানায়নকে কে বেশি বিকৃত করতে পারবে? যার আধান বেশি আছে, যে ক্যাটায়নের আধান বেশি আছে, সে বেশি অ্যানায়নকে বিকৃত করতে পারবে, তাহলে সমযোজী চরিত্র তত বেশি বাড়বে। আবার দেখো, অ্যানায়ন যদি হয় সিঙ্গেল মাইনাস, O- আর O2-, তাহলে আধান যত বেশি হবে নিউক্লিয়াসের আধান কমছে, নেগেটিভ ইলেকট্রন বাড়ছে, কম্পেয়ার করলে তাই হয়। তাহলে যত বেশি ইলেকট্রন বাড়বে একটা অ্যানায়নের, তত বেশি তার কন্ট্রোল কমবে ইলেকট্রনের প্রতি, আর তত বেশি বিকৃত হওয়ার প্রবণতা দেখাবে। তাহলে ক্যাটায়নের আধান বেশি হলে তার পোলারাইজিং পাওয়ার বাড়বে, আর অ্যানায়নের আধান বেশি হলে তার ধ্রুবীয়তা বা ধ্রুবীয়তা হবার প্রবণতা বাড়বে, তাহলে সমযোজী চরিত্র বাড়বে। এই পয়েন্ট দুটো বুঝতে আমাদের অসুবিধা হয়নি তো? আর যে লাস্টের যেটা আছে, ওই ক্যাটায়নের শেষ কক্ষে 18টি ইলেকট্রন থাকলে, এটা পরে বলছি। এখন আর একটা প্যারামিটার যেটা ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ারটাকে মেপে নেওয়া যাবে খুব সহজে, ক্যাটায়ন ধ্রুবায়ন ক্ষমতা। ক্যাটায়নের ধ্রুবণের ক্ষমতা যেটা দিয়ে পরিমাপ করা যায় সেটাকে বলছি ফাই। ফাই আগে শুনেছি আমি, আগে ফাই পিরিয়ডিক টেবিলে বলেছিলাম। ফাই সমান কি? ভুলে গেছো? ফাইকে বলা হয় আয়নিক পোটেনশিয়াল। আয়নিক পোটেনশিয়াল জানি তো আমরা, আয়নীয় বিভব। ফাই মানে কি? ক্যাটায়নের ক্ষেত্রে বলছি, ক্যাটায়নের আধান ক্যাটায়নের ব্যাসার্ধ। মনে পড়লো? চার্জ বাই রেডিয়াস, আধান বাই ব্যাসার্ধ। তাহলে ক্যাটায়নের আধান বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। এখন দেখো, ফাই ক্যাটায়নের আধান বৃদ্ধি পেলে ফাই কি হবে? বৃদ্ধি পাবে। আর ক্যাটায়নের আধান যদি বেশি হয়, আমি কি বললাম, কি চরিত্র বৃদ্ধি পাবে ক্যাটায়নের আধান বেশি হলে? সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে। আবার দেখো, অ্যানায়নের ক্যাটায়নের ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায় তাহলে ফাই কি হবে? কমে যাবে। আর ক্যাটায়নের ব্যাসার্ধ যদি হ্রাস পায়, তাহলে ফাই বেশি হবে।
এখন এটাও বললাম, দেখো ক্যাটায়নের আকার ছোট হলে ধ্রুবায়ন ক্ষমতা বেশি, পোলারাইজিং পাওয়ার বেশি, তাহলে সমযোজী চরিত্র বেশি হবে। তাহলে এই দুটো ফ্যাক্টর কিন্তু 1 আর 2 দুটো পয়েন্টকে কিন্তু সাপোর্ট করছে ক্যাটায়নের। আধান বেশি হলে ফাই বৃদ্ধি পাচ্ছে, রেডিয়াস হ্রাস পেলে ফাই বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি এটা বলতে পারি কি, ফাই যদি বৃদ্ধি পায় তাহলে পোলারাইজিং পাওয়ার বাড়বে, বৃদ্ধি পাবে, পোলারাইজিং পাওয়ার বৃদ্ধি পাবে। আর পোলারাইজিং পাওয়ার যদি বৃদ্ধি পায়, সমযোজী চরিত্র কি হবে, সমযোজী প্রকৃতি কি হবে, বৃদ্ধি পাবে। এখান পর্যন্ত যদি কোনো বুঝতে অসুবিধা থাকে আমাকে বলো। আশা করি অসুবিধা হওয়ার কথা নয়, যদি মন দিয়ে শুনে থাকো। এখন যদি একটা প্রশ্ন করা হয় এরকম ভাবে যে NaCl এবং KCl কার তড়িৎযোজী চরিত্র বেশি বা কার সমযোজী চরিত্র বেশি? আচ্ছা, সমযোজী চরিত্র দিয়েই বলো, কার সমযোজী চরিত্র বেশি? NaCl এবং KCl এর মধ্যে কার সমযোজী চরিত্র বেশি? সমযোজী চরিত্র বেশি। আচ্ছা, NaCl একজন বলল। প্রথমে বুঝে যাও, আমি যেমন তোমাকে শিখিয়েছিলাম ল্যাটিস এনার্জি অ্যান্সার কিভাবে দেবে, কিভাবে একটা প্রশ্নকে অ্যাপ্রোচ করবে, কিভাবে প্রশ্নটাকে অ্যাটাক করবে, যেটা আমি শেখাচ্ছিলাম। দেখো এখানে Cl দুটোতেই Cl আছে, তাহলে অ্যানায়ন একই আছে, সেটা কি Cl মাইনাস। তাহলে অ্যানায়ন দিয়ে কোনো ব্যাখ্যা এখানে দেওয়ার প্রয়োজন নেই। ক্যাটায়ন হচ্ছে Na প্লাস আর K প্লাস, তাহলে ক্যাটায়নের যে আধান K প্লাস আর Na প্লাস, আধানটাও সেম, তাহলে আধান দিয়েও ব্যাখ্যা দেওয়া যাবে না। তাহলে কি দিয়ে ব্যাখ্যা দেওয়া যাবে? রেডিয়াস দিয়ে, ব্যাসার্ধ দিয়ে ব্যাখ্যা দেওয়া যাবে। ক্যাটায়নের রেডিয়াস, ক্যাটায়নের রেডিয়াস পটাশিয়ামের বড়, পটাশিয়ামের বড়, সোডিয়ামের ছোট রেডিয়াস। তাহলে দেখো যদি আকার ছোট হয়, সোডিয়ামের আকার ছোট, আকার ছোট হলে ফাজানের সূত্র অনুযায়ী কি জানি, ক্যাটায়নের আকার ছোট হলে অ্যাকর্ডিং টু ফাজানস রুল বিকৃত করার প্রবণতা বেশি হবে, পোলারাইজিং পাওয়ার বেশি হবে, ধ্রুবায়ন ক্ষমতা বেশি হবে। তাহলে সোডিয়াম প্লাস Cl মাইনাসকে বেশি বিকৃত করবে কার তুলনায়? পটাশিয়াম প্লাসের তুলনায়। তাহলে সোডিয়াম প্লাস যেহেতু Cl মাইনাসকে বেশি বিকৃত করছে, তাহলে সোডিয়াম ক্লোরাইডের সমযোজী চরিত্র বেশি হবে। এইটুকু লিখতে হবে শুধু তোমাকে। বোঝাতে পেরে গেছি এবার? তাহলে এটা বলো দেখি, যদি বুঝতে পারো তাহলে এটা বলো। SnCl2 and SnCl4 কার সমযোজী চরিত্র বেশি? SnCl4 এর সমযোজী চরিত্র বেশি। যে বললে SnCl4 এর সমযোজী চরিত্র বেশি, সে একটু বলো কিভাবে ব্যাখ্যা দেবো। ভেরি গুড, আধান দিয়ে। ক্যাটায়ন না অ্যানায়নের আধান? ক্যাটায়নের আধান দিয়ে ব্যাখ্যা হবে। এটা হচ্ছে Sn4 প্লাস আর এখানে Sn2 প্লাস। তাহলে এখানে ক্যাটায়ন Sn2 প্লাস আছে, এখানে ক্যাটায়ন Sn4 প্লাস আছে। আধান যদি বেশি হয়, অ্যাকর্ডিং টু ফাজানস রুল বলতে হবে, কিন্তু ফাজানের সূত্র অনুসারে কোনো ক্যাটায়নের আধান বেশি হলে তার ধ্রুবায়ন ক্ষমতা বেশি, সে বেশি পরিমাণে অ্যানায়নকে বিকৃত করবে, অভিলেপন হবে, সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে। তাহলে SnCl2 তড়িৎযোজী প্রকৃতি বেশি SnCl4 এর তুলনায়, বা SnCl4 এর সমযোজী চরিত্র বেশি SnCl2 এর তুলনায়।
ঠিক আছে, এখান পর্যন্ত আমরা বুঝতে পেরেছি সব। এখন কি তোমাকে সরাসরি প্রশ্ন করতে পারে যে কার সমযোজী চরিত্র বেশি, কার তড়িৎযোজী চরিত্র বেশি, সরাসরি প্রশ্ন করতে পারে। এটাকে ফাই দিয়েও বলতে পারো, ফাই SN4 প্লাস গ্রেটার দ্যান ফাই SN2 প্লাস। দেখে নাও, ক্যাটায়নের আধান বেশি থাকলে ফাই বেশি হয়, আকার ছোট হলে ফাই বেশি হয়। তাহলে ফাই যদি বেশি হয় তাহলে তার ধ্রুবায়ন ক্ষমতা বেশি, ধ্রুবায়ন ক্ষমতা যদি বেশি হয় অ্যানায়নকে বেশি পরিমাণে বিকৃত করবে, বাইরের ইলেকট্রনকে বেশি পরিমাণে বিকৃত করবে, অভিলেপনের প্রবণতা বৃদ্ধি পাবে, সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে। এখন সরাসরি এই প্রশ্নটা করতে পারে, বা এই ধ্রুবায়নের ফলে কিছু ধর্মের পরিবর্তন হয় বা কিছু ধর্মের উপর প্রভাব পড়ে। ধ্রুবায়নের প্রভাব বলতে পারি, ধ্রুবায়নের প্রভাব। কার উপর প্রভাব? ওই যৌগের ধর্মের ওপর ধ্রুবায়নের প্রভাব। যেমন কিসের উপর প্রভাব পড়ে? মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্টের উপর প্রভাব পড়ে, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের উপর প্রভাব পড়ে। 1 নাম্বার। কিরকম ভাবে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের উপর প্রভাব পড়ে? দেখো, আমরা জানি তড়িৎযোজী যৌগ তড়িৎযোজী যৌগের, যেটা বলছিলাম, তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়? বেশি হয় না কম হয়? বেশি হয়। দেখো, তড়িৎযোজী যৌগে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, এর পেছনে কারণটাও আমরা জানি যে তড়িৎযোজী যৌগের মধ্যে ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে বা তাদের ল্যাটিসের মধ্যে যে কণাগুলো থাকে তাদের মধ্যে একটা তীব্র আকর্ষণ বল, স্থিরতারিতিক আকর্ষণ বল থাকে, তাই এরা খুব সঙ্গবদ্ধভাবে বা কাছাকাছি থাকে, আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি থাকে। এখন এদেরকে গলাতে গেলে বা ফোটাতে গেলে বেশি তাপ শক্তির প্রয়োজন হয়, তাই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। আর সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়? মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট কম হয়। কেন কম হয়? কারণ সমযোজী যৌগের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, সেই জন্য এদেরকে খুব কম তাপমাত্রাতে ফোটাতে বা গলাতে পারি আমরা। এখন তোমাকে প্রশ্নটা কি করে দেবে? এইখান থেকে প্রশ্ন করলো, কি প্রশ্ন করলো? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলছি, হ্যাঁ। SnCl2 এবং SnCl4 কার বয়েলিং পয়েন্ট স্ফুটনাঙ্ক বেশি এবং কেন? বা বলতে পারে কার গলনাঙ্ক বেশি, মেল্টিং পয়েন্ট বেশি এবং কেন? দুটো প্যারাতে অ্যান্সার হবে। অ্যান্সারটা কিভাবে লিখবে শিখে নাও, তারপরে তোমাদেরকে জিজ্ঞাসা করব। প্রথম যে প্যারাটা হবে সেই প্যারাতে তোমাকে কি বলতে হবে, মন দিয়ে শুনবে। তোমরা অ্যান্সার লিখে দেখাচ্ছ কিন্তু খুব পছন্দের হচ্ছে না আমার অ্যান্সারগুলো, কারণ মন দিয়ে শুনছো না। SnCl2 SnCl4 এ যখন বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট থেকে প্রশ্ন দেবে কার বেশি এবং কেন, তাহলে প্রথমে অ্যান্সার হবে যে এদের দুজনের মধ্যে কার বয়েলিং পয়েন্ট বেশি সেটা একবার লিখবে, যে SnCl2 বয়েলিং পয়েন্ট বেশি বা মেল্টিং পয়েন্ট বেশি। এবার ব্যাখ্যা দেবে। ব্যাখ্যা কি দেবে? কার সমযোজী চরিত্র বেশি বা কার তড়িৎযোজী চরিত্র বেশি অ্যাকর্ডিং টু ফাজান্স রুল। একটু আগেই বলে দিয়েছো, SnCl4 এ Sn এর মাথায় +4 আধান থাকে, SnCl2 এ Sn এর মাথায় +2 আধান থাকে। অ্যানায়ন উভয়ের ক্ষেত্রে একই Cl-। এখন ফাজানের সূত্র অনুযায়ী ক্যাটায়নের আধান বৃদ্ধি পেলে তার অ্যানায়নকে বিকৃত করার প্রবণতা বেশি হয়, তাই Sn4+ Cl- কে বেশি পরিমাণে বিকৃত করবে, এদের মধ্যে সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে। SnCl4 সমযোজী প্রকৃতির এবং SnCl2 তড়িৎযোজী প্রকৃতির। বা ফাই দিয়েও অ্যান্সারটা দিতে পারো, Sn4+ এর ফাইয়ের মান বেশি, ধ্রুবায়ন ক্ষমতা বেশি Sn2+ এর তুলনায়, যেটা তোমার ইচ্ছা হবে। তাহলে আমি প্রথম প্যারাতে কে সমযোজী কে তড়িৎযোজী প্রকৃতি বেশি সেটা বলে দেবো। এরপর দ্বিতীয় প্যারাতে তুমি কি করবে? দ্বিতীয় প্যারাতে বলবে তড়িৎযোজী যৌগগুলোর বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট
বেশি হয়, কারণ এদের মধ্যে স্থিরতারিতিক আকর্ষণ বল কাজ করে, এদের ফোটাতে বা গলাতে বেশি তাপমাত্রার প্রয়োজন হয়। সমযোজীর ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম হয়, কারণ এদের মধ্যে দুর্বল ভ্যান্ডারওয়াল ফোর্স অফ আকর্ষণ অ্যাট্রাকশন কাজ করে, তাই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। এরপরে বলে দিলে সেই জন্য এসএনসিএল টুর মেল্টিং পয়েন্ট বেশি এসএনসিএল 4 এর তুলনায়। বুঝতে পেরেছি কিভাবে অ্যান্সার লিখবো? আচ্ছা, এই অ্যান্সারটা দাও। এবার প্রশ্নগুলো আমি করবো আর তোমরা অ্যান্সার দেবে। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খাতায় লেখা থাকবে জানো। NaCl, MgCl2, AlCl3, NaCl, MgCl2, AlCl3 এদের গলনাঙ্কের ক্রম অনুযায়ী সাজাও। ক্রম অনুসারে সাজাও। কারণ যদি চায় তাহলে কারণ দেবে, নাহলে সাজাবে। এবার আমাকে কেউ তোমাদের মধ্যে বলবে NaCl, MgCl2 আর AlCl3 কার গলনাঙ্ক সব থেকে বেশি হবে? NaCl এর গলনাঙ্ক সব থেকে বেশি হবে, গ্রেটার দ্যান দিলাম। তারপর MgCl2, তারপর AlCl3। তার মানে বুঝতে পারছো এবার। আমি পাশে লিখেও দিচ্ছি বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্টগুলো লিখে দিচ্ছি, মুখস্থ রাখতে পারলে তো খুব ভালো, না রাখলেও হবে। 800 ডিগ্রি সেন্টিগ্রেড, 712 ডিগ্রি সেন্টিগ্রেড আর 180 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে বুঝতেই পারছো যে AlCl3 তে সমযোজী চরিত্র অনেকটাই বেড়ে গেছে। এবার ব্যাখ্যাটা কিভাবে দেবে? বলো কেউ, ব্যাখ্যাটা কিভাবে দেবো বলো? আধান দিয়ে ব্যাখ্যা হবে। আর এরকম ভাবে বলবে ক্যাটায়নের আধান দিয়ে ব্যাখ্যা হবে, তাহলে আর প্রশ্ন করতে পারবো না আমি, ডাউট থাকবে না। ক্যাটায়নের আধান দিয়ে ব্যাখ্যা হবে স্যার। কি হবে? যে Na প্লাস, Mg2 প্লাস এবং Al3 প্লাস আধান বৃদ্ধি পাচ্ছে এইদিকে। আধান যদি বৃদ্ধি পায়, লজিকগুলো একদম বুঝবে পরপর। আধান যদি বৃদ্ধি পায় তাহলে Al3 প্লাস সবচেয়ে বেশি Cl মাইনাসকে বিকৃত করবে, Cl মাইনাসে বাইরের ইলেকট্রন পরিমণ্ডলকে বিকৃত করবে। সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে ফাজানের সূত্র অনুসারে। আধান বৃদ্ধি পেলে সমযোজী চরিত্র বৃদ্ধি পায়। বা যদি বলি আমি ফাই Al3 প্লাস সব থেকে বেশি ফাই Mg2 প্লাসের থেকেও, আর Mg2 প্লাসের বেশি সোডিয়াম প্লাসের থেকে, তাহলে এর সবচেয়ে বেশি সমযোজী চরিত্র, তারপর এর, কারণ ফাই বেশি হলে বিকৃত বেশি করবে, পোলারাইজিং পাওয়ার বেশি। এবার দ্বিতীয় প্যারাতে কি বলবে? সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম তড়িৎযোজী যৌগের তুলনায়। NaCl এর তড়িৎযোজী প্রকৃতি বেশি, তাই এর স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বেশি হবে। AlCl3 সমযোজী চরিত্র বেশি, তাই স্ফুটনাঙ্ক গলনাঙ্ক কম হবে। স্ফুটনাঙ্ক গলনাঙ্ক আমি দুটোই বলছি, পরীক্ষাতে যেটা বলবে সেটা দিয়ে ব্যাখ্যা দেবে। বেশি লিখতে হবে না, গুছিয়ে যদি লিখতে পারো, কম লিখলেই হয়ে যাবে, বেশি লেখার প্রয়োজন নেই। আর একটা প্রশ্ন, BeCl2, MgCl2, BaCl2 সাজাও দেখি গলনাঙ্ক অনুযায়ী। BeCl2 বেরিলিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড। মেল্টিং পয়েন্ট অনুযায়ী সাজাও। আচ্ছা, কারণটা বলবে। সবচেয়ে বেশি বললে BaCl2 গ্রেটার দেন MgCl2 গ্রেটার দেন BeCl2, কারণটা বলবে। ভেরি গুড, ক্যাটায়নের আকার দিয়ে হবে। বেরিয়ামের আকার সব থেকে বেশি, বেরিয়াম 2 প্লাসের আকার, তারপর ম্যাগনেসিয়াম 2 প্লাসের আকার, আর সব থেকে ছোট হচ্ছে বেরিলিয়াম 2 প্লাসের আকার।
আকার যদি ছোট হয় ফাজানের সূত্র অনুযায়ী কি হবে, ধ্রুবায়ন ক্ষমতা বেশি হবে, সমযোজী চরিত্র বেশি হবে। আর আকার যদি বড় হয় ফাজানের সূত্র অনুসারে ক্যাটায়নের আকার বড় হলে ধ্রুবায়ন ক্ষমতা কম, অ্যানায়নকে বিকৃত করার প্রবণতা কম, তড়িৎযোজী প্রকৃতি বেশি হয়। এর বেরিয়াম ক্লোরাইড হচ্ছে 772 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ম্যাগনেসিয়াম একটু আগেই লিখেছি 712 ডিগ্রি সেন্টিগ্রেড 712, আর বেরিলিয়াম হচ্ছে 405 ডিগ্রি সেন্টিগ্রেড। মিলে যাচ্ছে। আর দেখো একটা মুখস্থ তোমাকে করতে হবে না যদি বুঝতে পেরে যাও, শুধু ওই কোন ফ্যাক্টর দিয়ে তুমি অ্যান্সারটা দেবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এটা তোমাদেরকে শেখানো হচ্ছে, অনেকবার করেই আমি শেখাচ্ছি যে কিভাবে অ্যান্সার দেবে। আর একটা তাপীয় স্থায়িত্বের ক্রম বলি, হ্যাঁ, তাপীয় স্থায়িত্বের ক্রম। তাপীয় স্থায়িত্ব মানে আগে বুঝে নি তাপীয় স্থায়িত্বটা কি। আগেও বলেছি দেখবে পিরিয়ডিক টেবিলে যে তড়িৎযোজী যৌগের তাপীয় স্থায়িত্ব বেশি হয়, সমযোজী যৌগের তাপীয় স্থায়িত্ব কম হয়। এই পয়েন্টটা আগে লিখে রাখো। তড়িৎযোজী যৌগের, আচ্ছা কোন যৌগ ব্র্যাকেটে লিখে রাখো, ধাতব কার্বনেট, ধাতব কার্বনেট। এই যৌগটা কিন্তু আলাদা হলে ব্যাপারটা আলাদা হয়ে যাবে। এখানে ধাতব কার্বনেটের কথা হচ্ছে, অর্থাৎ MCO3 গ্রুপ 2 যদি থাকে তাহলে MCO3 সংকেত হবে গ্রুপ 2 এর যদি থাকে, অর্থাৎ বেরিলিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনসিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, এগুলো গ্রুপ 2 এর কার্বনেট। তাহলে তড়িৎযোজী যৌগের বা তড়িৎযোজী ধাতব কার্বনেটের তাপীয় স্থায়িত্ব বেশি। আর সমযোজী ধাতব কার্বনেটের তাপীয় স্থায়িত্ব কম। এই পয়েন্টটা লিখে নাও আগে। এখন দেখো কার্বনেট যদি মেটাল কার্বনেট হয়, তাকে যদি হিট করা হয়, তাপ দেওয়া হয়, সে বিয়োজিত হয়ে যায়। বিয়োজিত হয়ে কি তৈরি করে, মেটাল অক্সাইড প্লাস CO2। যদি কেউ কম তাপমাত্রাতে বিয়োজিত হয়ে যায় তাহলে তার তাপীয় স্থায়িত্ব কম, আর যদি কাউকে বেশি তাপ দিতে হচ্ছে বিয়োজনের জন্য তার তাপীয় স্থায়িত্ব বেশি। এখন তোমাকে বলতে হবে এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি তাপীয় স্থায়িত্ব কার আর সবচেয়ে কম তাপীয় স্থায়িত্ব কার। সবচেয়ে বেশি তাপীয় স্থায়িত্ব, সবচেয়ে কম তাপীয় স্থায়িত্ব, মাথায় থাকবে তড়িৎযোজী যৌগের ধাতব কার্বনেটের তাপীয় স্থায়িত্ব বেশি, সমযোজী ধাতব কার্বনেটের তাপীয় স্থায়িত্ব কম। অ্যানায়ন দিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছো নাকি কেউ? অ্যানায়ন দিয়ে ব্যাখ্যা দেওয়ার যেও না, ব্যাখ্যা দিতে যেও না, একদম সঙ্গে সঙ্গে রিড করে নাও। ক্যাটায়ন দিয়ে কি হবে, ক্যাটায়নের আধান দিয়ে হবে না আকার দিয়ে হবে? ক্যাটায়নের আকার দিয়ে ব্যাখ্যা হবে। তাহলে বলো দেখি সবচেয়ে বেশি তড়িৎযোজী কে? বেরিলিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, ম্যাগনেসিয়াম কার্বনেট। আমি লিখে দিই দেখো, গ্রুপ 2 তে বেরিলিয়ামের নিচে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের নিচে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এই দিকে নিচের দিকে গ্রুপ বরাবর আকার কি হয়? যদি আকার বড় হয় কোন চরিত্র বৃদ্ধি পায়, তড়িৎযোজী না সমযোজী? ক্যাটায়নের আকার যদি বড় হয়, ভেরি গুড, তড়িৎযোজী চরিত্র। তাহলে কে সবচেয়ে বেশি তড়িৎযোজী? বেরিয়াম কার্বনেট। তাহলে বেরিয়াম কার্বনেটের তড়িৎযোজী প্রকৃতি সব থেকে বেশি। তারপর স্ট্রনসিয়াম কার্বনেট,
তারপর ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, সব থেকে কম হচ্ছে বেরিলিয়াম কার্বনেট। এটা আরেকটা ভাবে ব্যাখ্যা দেওয়া যায়, গ্রুপ কেমিস্ট্রিতে পড়বে, গ্রুপ 2-তে আছে এই ব্যাখ্যাটা আছে। দেখো এখানে মেটালের সাথে অক্সিজেন বন্ড করে গেছে আর CO2 বেরিয়ে গেছে। এই মেটালের সাথে অক্সিজেন বন্ড করে যাবে, অর্থাৎ এই যে যৌগটা তৈরি হয়েছে অক্সাইড, এই যৌগটার স্থায়িত্ব যত বেশি হবে, মেটাল অক্সাইড হবার প্রবণতা যত বেশি হবে, তত কিন্তু এই দিকে যাবে বিক্রিয়াটা। বেরিলিয়াম অক্সাইড BeO সবচেয়ে তাড়াতাড়ি ফর্ম করবে, সবচেয়ে তাড়াতাড়ি। কেন তাড়াতাড়ি ফর্ম করবে? দেখো বেরিলিয়ামের সমযোজী প্রকৃতি বেশি থাকার জন্য বেরিলিয়ামে এই কার্বনেট থেকে অক্সিজেনটাকে পুরো নিজের দিকে টেনে নিতে পারবে, তার ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিয়ে সমযোজী চরিত্র করে নিতে পারবে, বেরিলিয়াম অক্সাইড তৈরি হয়ে যাবে সহজেই। এই অক্সাইডের স্টেবিলিটি বেশি। আরও ব্যাখ্যা দেওয়া যায়, যেহেতু আকারে ছোট, বেরিলিয়ামের সাথে অক্সিজেনের যে বন্ডিংটা হবে সবচেয়ে ভালো হবে। বেরিলিয়ামের আকার ছোট, অক্সিজেনের আকার ছোট, বন্ডিং সবচেয়ে ভালো হবে। বেরিয়ামের আকার বড়, অনেক বড়, আর এর সাথে অক্সিজেন আকার ছোট, বন্ডিংটা ভালো হবে না। তাহলে মেটাল অক্সাইডগুলোর মধ্যে যদি বলি সবচেয়ে বেশি স্টেবল কে? বেরিলিয়াম অক্সাইড সবচেয়ে বেশি স্টেবল, আর সবচেয়ে কম স্টেবল কে? বেরিয়াম অক্সাইড। তাই বেরিয়াম অক্সাইড তৈরি হওয়ার প্রবণতা সব থেকে কম, আর বেরিলিয়াম অক্সাইড তৈরি হওয়ার প্রবণতা সব থেকে বেশি। তাই রিয়াকশনটা ডান দিকে যাবে কার ক্ষেত্রে সব থেকে বেশি? বেরিলিয়াম অক্সাইডের ক্ষেত্রে। এইটা একটা ব্যাখ্যা আছে যে মেটাল অক্সাইড জোনটা যেটা বেশি হবে সেইটা বেশি তৈরি হবে আর সেইটা তাড়াতাড়ি বিয়োজিত হয়ে যাবে। এই ব্যাখ্যাটা তুমি যদি না দাও, ফাজানের সূত্র থেকে ব্যাখ্যা দাও, তাহলে তড়িৎযোজী কার্বনেট যৌগের তাপীয় স্থায়িত্ব বেশি, সমযোজী যৌগের কার্বনেটের তাপীয় স্থায়িত্ব কম। বেরিয়াম কার্বনেট সবচেয়ে বেশি তড়িৎযোজী প্রকৃতি, আর বেরিলিয়াম কার্বনেট সবচেয়ে কম তড়িৎযোজী, মানে সবচেয়ে বেশি সমযোজী প্রকৃতির। তাই এর তাপীয় স্থায়িত্ব সব থেকে বেশি হবে, এর সবচেয়ে কম হবে। এই ব্যাখ্যাটাও দিতে পারো, আমি দুটোই বলে দিলাম। এরপরে আর একটা ক্রম লিখতে দেবো, NaF, NaBr, NaI, NaCl, এদের গলনাঙ্ক অনুযায়ী সাজাও, মেল্টিং পয়েন্ট অনুযায়ী সাজাও। সবচেয়ে বেশি কার? তারপরে তোমাদের বলো, কে বলবে? কে কি বলছে নামটা বলো, আর তুমি কি বলছো বলো। মানে NaI-টা সবথেকে বেশি হবে, তারপরে NaBr হবে, তারপরে NaCl, তারপরে NaF। কে নাম কি তোমার, কি বললে? তানিয়া। তানিয়া। কেউ তানিয়াকে চ্যালেঞ্জ করবে? তানিয়া ঠিক বলেছে, এটা সবাই বলছো? ঠিক আছে, আমি মেল্টিং পয়েন্টগুলো লিখে দিই। NaF হচ্ছে 988 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সোডিয়াম আয়োডাইড হচ্ছে 651 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে গ্রেটার দেন সাইন হবে। এতক্ষণ যা বললাম সব ভুলভাল শিখে নিলে। 800 ডিগ্রি সেন্টিগ্রেড হবে NaCl, আর NaBr হচ্ছে 755 ডিগ্রি সেন্টিগ্রেড। তড়িৎযোজী যৌগের বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট বেশি হয় সমযোজীর থেকে। তুমি কি করে সোডিয়াম আয়োডাইডকে বলে দিলে তড়িৎযোজী সব থেকে বেশি? তা নিয়ে একটু ব্যাখ্যা দাও দেখি। তুমি এইখানে যখন ব্যাখ্যাটা দেবে তুমি কি দেখবে? এইখানে Na সব Na আছে, তাহলে সোডিয়ামকে দেখবে না। F মাইনাস, Br মাইনাস, I মাইনাস, Cl মাইনাস, তাহলে মাইনাস আছে সবাই, তাহলে কি দিয়ে ব্যাখ্যা দেবে এটা?
বলো। আচ্ছা, আকার দিয়ে যদি ব্যাখ্যা হয়, অ্যানায়নের আকার বেশি হলে কি হয়? সমযোজী চরিত্র বেশি হয় না তড়িৎযোজী চরিত্র বেশি হয়? তাহলে তুমি কি করে বলে দিলে যে এইটা বেশি তড়িৎযোজী? বুঝে অ্যান্সার দেবে, কিন্তু এরপর ভুল করলে আর কি বুঝবো? কিছুই বুঝতে পারছো না, এটা রং হয়ে গেল। সবাই বুঝতে পারলাম কি ভুলটা হলো? ক্যাটায়নের আকার বড় হচ্ছে না তো, তুমি ক্যাটায়নের আকার বড় হলে তড়িৎযোজী চরিত্র বেশি হয়, অ্যানায়নের নয়। এই কনসেপ্টটা গুলিয়ে যাবে যদি মন দিয়ে না শোনো আর হজম করতে না পারো ব্যাপারটাকে। অন্য মনস্ক যদি হও তাহলে এইটা কিচ্ছু বুঝতে পারবে না। আর কনসেন্ট্রেশন যদি খুব ভালো থাকে তাহলে তুমি একটা প্রশ্ন অ্যান্সার মুখস্থ করতে হবে না, নিজে নিজে লিখে দিতে পারবে পরীক্ষার হলে। আজকের ক্লাস করবে, ফাইনাল পরীক্ষার দিন অ্যান্সার লিখে দেবে, কোনো ক্লাস করতে হবে না বা পড়তে হবে না, যদি বুঝতে পারো। আচ্ছা, তানিয়াকে আরেকটা প্রশ্ন করে দিই, দেখো বুঝতে পেরেছো কি না। SnF4 আর SnI4, SnF4 এবং SnI4 কার সমযোজী চরিত্র বেশি? তানিয়া বলো। সমযোজী চরিত্র কার বেশি বলো? SnI4 এর এখানে তোমার একটা প্রশ্ন চিহ্ন আছে, যে স্যার প্রশ্ন আপনাকে করছি, SnI4 এর অ্যান্সার দাও। SnI4, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটাই হবে সবচেয়ে বেশি সমযোজী চরিত্র, SnF4 SnI4। কি কোন ফ্যাক্টর দিয়ে ব্যাখ্যাটা দেবে তুমি বলো? বুঝতে পারলাম না, তানিয়া বলো। ফ্যাক্টর বলতে পারছো না? অ্যানায়নের আকার দিয়ে ব্যাখ্যা হবে, যে বলেছো সঠিক বলেছো, একদম আকার দিয়ে ব্যাখ্যা হবে। তাহলে তুমি কি আন্দাজে বললে এটা? আচ্ছা, এইগুলো হয়ে গেল বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, এরকম আরো অনেক প্রশ্ন আছে, বলে দিতে তুমি পারবে। এবার হচ্ছে দ্রাব্যতার ওপর প্রভাব, সলিবিলিটির ওপর কি প্রভাব আছে একটু দেখে নেবো ফাজানের সূত্র থেকে। আচ্ছা, আমি যখন দ্রাব্যতা পড়াচ্ছিলাম তোমাদের একটা কথা বলেছিলাম, মেন পয়েন্ট বা কি পয়েন্ট বলে একটা কথা বলেছিলাম, যে এইটা দ্রাব্যতা পড়লে এই পয়েন্ট দুটো মনে রাখবে। কি কি পয়েন্ট বলেছিলাম? সলিবিলিটি যখন পড়াচ্ছিলাম, জলে দ্রবীভূত হবে কি হবে না, অ্যালকোহলে দ্রবীভূত হবে কি, বেনজিনে দ্রবীভূত হবে না, এরকম ব্যাপারটা বলেছিলাম। তখন মেন যে পয়েন্টটা ছিল কি বলছিলাম? ভেরি গুড, পোলার লাইকস পোলার and non-polar likes non-polar. লাইক ডিজলভ লাইক, এই কথাটা বলেছিলাম। অর্থাৎ ধ্রুবীয় দ্রাবকে ধ্রুবীয় যৌগ দ্রবীভূত হবে, আর অধ্রুবীয় দ্রাবকে অধ্রুবীয় যৌগগুলো দ্রবীভূত হবে। আমি অনেকগুলো ধ্রুবীয় দ্রাবকের নাম, ধ্রুবীয় দ্রাবক মানে একটাই বলেছিলাম, জল। ধ্রুবীয় দ্রাবক সলভেন্ট, পোলার সলভেন্ট ইজ ওয়াটার, জল। আর অধ্রুবীয় দ্রাবকের অনেকগুলো নাম বলেছিলাম, মনে আছে? বেনজিন, অ্যালকোহল, বেনজিন, অ্যালকোহল, হেক্সেন, CCl4, ইথার। এই ইথার অ্যালকোহলগুলো একটু স্লাইটলি পোলার বলেছিলাম, যদিও নন পোলারের মধ্যে ধরে নিলাম এগুলোকে। ধ্রুবীয় দ্রাবকে তড়িৎযোজী যৌগ দ্রবীভূত হয়, অধ্রুবীয় দ্রাবকে সমযোজী যৌগ দ্রবীভূত হয়, এটা মাথায় থাকবে। ধ্রুবীয় দ্রাবকে কে দ্রবীভূত হবে? তড়িৎযোজী প্রকৃতি যার বেশি থাকবে।
তড়িৎযোজী প্রকৃতি যার বেশি সে দ্রাব্য হবে। কোথায়? জলে, কারণ জল ধ্রুবীয়। আর সমযোজী প্রকৃতি যার বেশি হবে, যার বেশি হবে সে কোথায় দ্রবীভূত হবে? অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে। তাহলে সমযোজী যৌগ কি জলে দ্রবীভূত হতে চাইবে? সমযোজী যৌগ কি জলে দ্রবীভূত হতে চাইবে? আর তড়িৎযোজী যৌগ কি অ্যালকোহল, ফেনল, ইথারে দ্রবীভূত হতে চাইবে? ঠিক আছে, এবার এবার প্রশ্নটা করছি, দেখো এবার বুঝতে পেরে যাবে যেটা বলবো। এরকম তোমাকে একটা দ্রাব্যতার ক্রম লিখতে দিয়েছে, দ্রাব্যতার ক্রম। দ্রাব্যতার ক্রম লেখো, ব্র্যাকেটে লিখেছে জলে, জলীয় দ্রবণে কে দ্রবীভূত হবে সেটা বলেছে। আমি লিখছি এখানে AgF, AgBr, AgCl, AgI। সবচেয়ে বেশি জলে দ্রবীভূত কে হবে আর সবচেয়ে কম দ্রবীভূত কে হবে? AgF সবচেয়ে বেশি হবে না কম হবে? সবচেয়ে বেশি, গ্রেটার দেন। সবচেয়ে কম কে হবে? AgI সবচেয়ে কম দ্রবীভূত হবে। তারপরে এখানে লিখি AgF এর পরে কি লিখবো? AgCl, তারপর AgBr, তারপর AgI। অর্থাৎ এইটা হচ্ছে দ্রাব্যতার ক্রম, সবচেয়ে বেশি দ্রবীভূত হবে, তারপর তারপর তারপর, মানে দ্রাব্যতা এইদিকে হ্রাস পাবে জলে। তোমাদের আরেকটা ইনফরমেশন দিই, শুধুমাত্র AgFটাই জলে দ্রবীভূত হবে, এই তিনটেই জলে অদ্রাব্য। এদের সমযোজী প্রকৃতি এত বেশি হয়ে গেছে যে জলে দ্রবীভূত হয় না এরা, শুধু AgF হয়। আর যদি এই ক্রমটাই তোমাকে অ্যালকোহলে লিখতে দিত তাহলে কি হতো? উল্টো হয়ে যেত, সবচেয়ে বেশি AgI দ্রবীভূত হতো, তারপর AgCl হতো, AgBr হতো, AgCl, আর সবচেয়ে কম হতো AgF। বুঝতে পারছি তো? ব্যাখ্যা দিতে পারবো, এখানেও দুটো প্যারা হবে যদি বলো। এইটা বলতে পারছি না আমি, AgF অদ্রাব্য হবে কি, তবে দ্রবীভূত কম হবে। এই তিনটে অদ্রাব্য আমি চোখে দেখেছি, AgF কে আমি চোখে দেখিনি আর কি। AgF নিয়ে আমি কাজ করিনি, তাই AgFটা বলতে পারছি না। এই তিনটে নিয়ে আমি কাজ করেছি, তাই অদ্রাব্য ব্যাপারটা বলে দিলাম। এটা যেমন সাদা রঙের একটা অদক্ষেপ, এটা হালকা হলুদ রঙের অদক্ষেপ, আর এটা হলুদ রঙের অদক্ষেপ। এইটা সাদা বর্ণহীন, এটা বর্ণহীন AgF। একে নিয়ে কাজ করিনি আমি, এগুলোকে নিয়ে বলেছি বলে। হয়তো অদ্রাব্য হতে পারে অ্যালকোহলে, না জেনে বলাটা ঠিক নয়। একটু দেখে নেবে, সলিবিলিটি ইন অ্যালকোহল AgF, গুগল সার্চ করবে পেয়ে যাবে। আর তোমাকে আরেকটা, এখানে যদি এরকম করে দিয়ে দিত যে কারণ লেখো, তাহলে তোমাকে দুটো প্যারা করে লিখতে হতো আবার। প্রথম প্যারাতে কি করতে, ফাজানের সূত্র অনুযায়ী সমযোজী চরিত্র, তড়িৎযোজী চরিত্রগুলোকে অর্ডারে লিখতে। আর দ্বিতীয় প্যারাতে কি করতে, দ্রাব্যতা দিয়ে যে মেন পয়েন্টটা বললাম, পোলার লাইক্স, পোলার নন পোলার লাইক্স, নন পোলার, ওই পয়েন্টটা দিয়ে একটু বলে দিতে। ব্যাখ্যাটা করতে পারবে তো? খাতায় কজন লিখছো কে জানে, আমাকে 4-5 জনই খাতা দেখায়, আর কেউ দেখায় না। তবে আমি বারণ করেছি সবাই খাতা দেখাতে হবে না, আমি যখন চাইবো তখন। এইটা আচ্ছা লেখো তোমরা, আমি নেক্সট দিন KI এবং KCl কে বেশি অ্যালকোহলে দ্রবীভূত হবে? যারা ঝট করে বলে দিচ্ছ তাদের কিন্তু হজম হয়ে গেছে আমার থিওরিটা, তারা বুঝে নিয়েছো, এই থিওরিটা বুঝে নিয়েছো।
কে আই বেশি অ্যালকোহলে দ্রবীভূত হবে। কেন বেশি হবে? কে আই বেশি সমযোজী, একদম যে অ্যান্সারগুলো আমি চাইছি সেগুলোই দিচ্ছ। কে আই বেশি সমযোজী প্রকৃতি, অ্যাকর্ডিং টু ফাজান্স রুল। অ্যানায়নের আকার বেশি হলে সমযোজী চরিত্র বেশি হয়, কারণ সে ক্যাটায়ন দ্বারা বেশি বিকৃত হয়। বিকৃত হওয়ার প্রবণতা, পোলারাইজিবিলিটি, এই টার্মগুলো ইউজ করবে। ধ্রুবীয়তা বাংলায় ইউজ করবে, ইংরেজি বাংলা না লিখে মিলিয়ে না লেখাই ভালো। আর যদি জলে বলতাম তাহলে কি হতো? KCl বেশি দ্রাব্য হতো কে আই এর তুলনায়। জলে বেশি দ্রবীভূত। আর একটা দ্রাব্যতার ক্রম লিখে দাও, তাহলে নেক্সট পয়েন্টে যাব। LiCl, KCl, NaCl, জলে কে বেশি দ্রবীভূত হবে? অর্ডার লেখো। জলের দ্রাব্যতার ক্রম সবচেয়ে বেশি KCl, তারপর NaCl, তারপর LiCl। ভেরি গুড। কি নাম? শাহিদা আফরোজ। ঠিক আছে একদম। শাহিদা আগের দিন কি প্রশ্ন করছিল, এটা কেটে গেছিল, আজকে যদি শেষের দিকে টাইম দিই তখন প্রশ্নটা করে নিও। আমি জয়েন করতে পারছিলাম না ওই। আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন করব এখানে, ভি ইম্পর্টেন্ট লিখে দিয়েছি, ঠিক আছে? KCl এবং CuCl মেল্টিং পয়েন্ট কার বেশি এবং কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথাটা লিখেছি কিন্তু আমি। KCl এবং CuCl এর মধ্যে কার মেল্টিং পয়েন্ট বেশি? একজন অ্যান্সার দিলে KCl এর। আচ্ছা এখানে ভালো করে আমি দেখব, এখানে ক্লোরিন আছে, এখানেও ক্লোরিন, Cl মাইনাস Cl মাইনাস, অ্যানায়ন একই। KCl আর CuCl এর মধ্যে বেশিজন CuCl বলছে, আমি দেখে নিই একবার অ্যান্সারটা কীভাবে দেবো। দেখো Cl মাইনাস আছে, এখানেও Cl মাইনাস, অ্যানায়ন একই, আধান একই, অ্যানায়ন দিয়ে ব্যাখ্যা হবে না। এই কথাটা আবার লিখে দিও না, অ্যানায়ন দিয়ে ব্যাখ্যা হবে না, লিখতেও পারো। পটাশিয়াম প্লাস আর Cu প্লাস আছে। এখন পটাশিয়াম প্লাসের আধান দেখো +1, Cu প্লাসও +1, আধান দিয়েও ব্যাখ্যা হবে না। রেডিয়াস দিয়ে যদি ব্যাখ্যা দিতে যাও, পটাশিয়ামের রেডিয়াস আর কপারের রেডিয়াস বলা এত সহজ নয়, কারণ এরা একই শ্রেণী বরাবর নয়। আবার এইটা দেখো ডি ব্লক এলিমেন্টে ঢুকে যাচ্ছে, তাই এর রেডিয়াস বলা অত সহজ নয়। এখন তোমাকে কি দেখতে হবে, পটাশিয়াম প্লাস ইলেকট্রন বিন্যাসটা দেখো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। শেষ যে কক্ষটা আছে সেই কক্ষটাতে 8টা ইলেকট্রন আছে। আর Cu প্লাস যেটা আছে সেটা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10। শেষ যে কক্ষটা আছে সেখানে 18টা ইলেকট্রন আছে। মনে আছে ফাজানের সূত্র 3 নম্বর সূত্রটা কি বলেছিলাম? যদি কোনো ক্যাটায়নের শেষ কক্ষে 18টা ইলেকট্রন থাকে তাহলে কি চরিত্র বৃদ্ধি পায়? ভালো করে দেখে বলো সাইদা। তাহলে তড়িৎযোজী কেন বলে দিলেন? তাহলে যদি শেষ কক্ষে ক্যাটায়নের 18টা ইলেকট্রন থাকে তাহলে সমযোজী চরিত্র বৃদ্ধি পায়। সমযোজী চরিত্র, তাহলে CuCl সমযোজী প্রকৃতির, আর KCl তড়িৎযোজী প্রকৃতির। তাহলে এবার বলো কার বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট বেশি হবে? KCl। তাহলে KCl এর তড়িৎযোজী প্রকৃতি বেশি হবে। এখন আর একটা কথা বলে দিই যে কেন CuCl এর 18টা ইলেকট্রন থাকলে আর 8টা ইলেকট্রন থাকলে ব্যাপারটা বলে দিই। 18টা যদি ইলেকট্রন থাকে, এখানে 29 প্রোটন সংখ্যা, 19 প্রোটন সংখ্যা, এই 19টা প্রোটন Cl মাইনাসকে আকর্ষণ করবে। আর এখানে দেখো আবরণ করেছে কে? S অরবিটাল, P অরবিটাল।
আবরণ ক্ষমতা তুলনামূলক ভালোই আছে এস আর পি এর। আর এইখানে দেখো আবরণ করেছে কে, ডি। ডি এর আবরণ প্রবণতা কেমন, কম না বেশি? কম। যদি ডি এর আবরণ প্রবণতা বেশি থাকে তাহলে যে নিউক্লিয়াসের 29টা প্রোটন আছে সে কিন্তু এই আবরণটাকে ভেদ করে সিএল মাইনাসকে বেশি আকর্ষণ করবে। যেটা বলতে চাইছি সিইউ প্লাসের ধ্রুবায়ন ক্ষমতা বেশি হবে, যেহেতু একে শেষ কক্ষটা ডি অরবিটাল আবরণ করার প্রবণতা কম, সিইউ প্লাস বেশি ধ্রুবায়ন ক্ষমতা কে প্লাসের তুলনায়। আর যার ধ্রুবায়ন ক্ষমতা বেশি হবে সে বেশি পরিমাণে অ্যানায়নকে বিকৃত করবে। তাই যদি অ্যানায়নকে বেশি বিকৃত করে কি প্রকৃতি বাড়বে, সমযোজী না তড়িৎযোজী? তাহলে সমযোজী চরিত্র বাড়বে। সিইউসিএল সমযোজী প্রকৃতি। একই প্রশ্ন যদি তোমাকে দিয়ে দেয় NaCl AgCl দিয়েও দিতে পারে বা সিইউসিএল দিয়েও দিতে পারে। AgCl যদিও আমাদের সিলেবাসের বাইরে থাকলেও সিইউ নিচেই থাকে, সিইউ কপার সিলভার গোল্ড। তাহলে সিইউসিএল এর যেমন কপারের শেষ কক্ষে 18টা ইলেকট্রন থাকে, সিলভার প্লাসেরও শেষ কক্ষে 18টা ইলেকট্রন থাকে। এটা দিয়েও ব্যাখ্যা দিতে পারবে। ইলেকট্রন বিন্যাস লিখতে শিখে যাবে আশা করি। নিচে নিচে তো আমি শিখেছি একই ইলেকট্রন বিন্যাস হয়। তাহলে এটা হয়ে গেল। আর দু একটা প্রশ্নতে যাব আমরা। এরকম দ্রাব্যতা দিয়ে প্রশ্ন আরো হতে পারে, বই একটু দেখবে, বইয়ের থেকে আশা করি বেশি বলে দিয়েছি। এই যে প্রশ্নটা, এটাও ইম্পর্টেন্ট বললাম আমি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয় বলে ইম্পর্টেন্ট গুলো আমি লিখি। হ্যাঁ, CaF2 এবং CaCl2, CaF2 এবং CaCl2 কে জলে দ্রাব্য এবং কেন? CaCl2 জলে অদ্রাব্য, CaF2 জলে দ্রাব্য, CaCl2 জলে দ্রাব্য, অদ্রাব্য। যারাই আর কি বললে তারা কেমিক্যাল বন্ডিং, ল্যাটিস এনার্জি আর হাইড্রেশন এনার্জিটা পড়োনি বা পড়া হয়ে গেছে, ভুলে গেছো। এখানে ফাজানের সূত্র দিয়ে অ্যান্সার হবে না, হবে না। মনে আছে? CaF2 CaCl2 ল্যাটিস এনার্জি আর হাইড্রেশন এনার্জি দিয়ে পরীক্ষা মানে আমি কোশ্চেন বলেছিলাম তোমাদের। ল্যাটিস এনার্জি গ্রেটার দেন হাইড্রেশন এনার্জি হলে কি সেটা জলে দ্রবীভূত হয়? CaF2 ল্যাটিস এনার্জি বেশি। স্যার হঠাৎ করে ফাজানের সূত্র থেকে আপনি ল্যাটিস এনার্জি হাইড্রেশন এনার্জিতে চলে গেলেন, কি করে বলবো অ্যান্সার? আমি তো দেখতে চাইছিলাম কার মনে আছে। আগের দিন পড়াচ্ছিলাম এটা অন্য একটা ব্যাচে, সে কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছে সঠিকটাই, ল্যাটিস এনার্জি হাইড্রেশন এনার্জি দিয়ে। সে ক্লাসটা করেছে আর ক্লাসের পড়াটা মনেও রেখেছে। আর এটা ইম্পর্টেন্ট দিয়েই বলেছিলাম, মনে রাখো, দাও হাইড্রেশন এনার্জি আর ল্যাটিস এনার্জিতে চলে যাও, দেখবে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছিলাম। দুজনেরই তড়িৎযোজী প্রকৃতি আছে, কিন্তু এর ল্যাটিস এনার্জি এত বেশি হয়ে যায় হাইড্রেশন এনার্জির তুলনায় এটা জলে দ্রবীভূত হবে না। আর এটা একটাই উদাহরণ বলেছিলাম আমি, মনে আছে? একটাই উদাহরণ বলেছিলাম যেটা হাইড্রেশন এনার্জি আর ল্যাটিস এনার্জি দিয়ে ব্যাখ্যা হবে, বাকিগুলো ফাজানের সূত্র দিয়ে ব্যাখ্যা হবে। কয়েকটা যৌগ লিখছি আমি, কয়েকটা যৌগ আমি লিখছি, ভালো করে দেখবে। আর তোমাদের মধ্যে কার অবজারভেশন ভালো আমি সেটা জানতে চাইছি। দেখি, PbCl2 সাদা বর্ণের, হোয়াইট। PbI2 গোল্ডেন ইয়েলো বা সোনালি হলুদ। সোনালি হলুদকে গোল্ডেন ইয়েলোই বলবে নিশ্চয়ই ইংলিশে। HgCl2 মার্কিউরিক ক্লোরাইড, সাদা।
আর AgI2 লাল, AgCl সাদা, AgI হলুদ, SnCl4 বর্ণহীন, SnI4 কমলা বর্ণ অরেঞ্জ। অবজারভেশন বলো দেখি, তোমাদের কি অবজারভেশন আছে, কি দেখতে পাচ্ছ? কেউ একজন বলো, বলো ঠিক বলছো, বলো। সাদা রঙের হয়। কি কি বললে বলো? মানে না, ক্লোরিনের যৌগগুলো সাদা হয়। আচ্ছা, আর যৌগগুলো কালারফুল হয়। তাই দেখলে আয়নীয় যৌগগুলো কালারফুল হচ্ছে। ওই কারো অবজারভেশন দেখছি না তো। সৃষ্টি করতে পারে না। পারমাণবিক আকার যদি ছোট হয় বর্ণ সৃষ্টি করতে পারে না। একজনও বললো না যে স্যার যার সমযোজী চরিত্র বেশি সেগুলো কালারফুল দেখতে পাচ্ছি আমি। যেগুলো সমযোজী চরিত্র বেশি সেগুলো কালারফুল। এবার বুঝতে পারছো, দেখো টিক করে দেওয়ার পর। আর যাদের তড়িৎযোজী প্রকৃতি বেশি তারা দেখো কালারলেস বা সাদা। এতজনের মধ্যে একজনও বলতে পারলে না। এবার ঠিক আছে অবজারভেশনটা। এবার আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি PbCl2 আর PbI কার সমযোজী চরিত্র বেশি, নিশ্চয়ই তুমি বলবে PbI2। AgI2 বেশি সমযোজী, AgI বেশি সমযোজী, আর SnI4 বেশি সমযোজী। এটা বলতে তো অসুবিধা নেই, আমরা বলে দিতে পারবো ফাজানের সূত্র অনুযায়ী। এখন হচ্ছে সমযোজী চরিত্র বেশি থাকলে কালার হয় কেন? দেখো সমযোজী যৌগে কি হয়, ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে অভিলেপন হয়, অভিলেপন। কিন্তু তড়িৎযোজী যৌগে এই অভিলেপনটা কম হয়। আর একটা কথা বলেছিলাম যে কোনো যৌগ কালার হয় কেন বা কোনো আয়ন কালারফুল হয় কেন, তার কারণ কি বলেছিলাম? ইলেকট্রন স্থানান্তর, ইলেকট্রনিক ট্রানজিশন বলেছিলাম তো। কেমিক্যাল এই অ্যাটমিক স্ট্রাকচারে, অ্যাটমিক স্ট্রাকচার যখন পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যদি একটা নির্দিষ্ট বর্ণের যৌগ আমরা দেখতে পাই তাহলে কি সে নির্দিষ্ট বর্ণের একটা রশ্মি সে শোষণ করে বা নির্দিষ্ট শক্তির রশ্মি শোষণ করে উত্তেজিত অবস্থায় যায়, আর তার পরিপূরক বর্ণ আমরা দেখতে পাই। এখন ইলেকট্রন যদি অ্যানায়ন থেকে ক্যাটায়নের কক্ষে চলে যায়, কার ক্ষেত্রে যাবে? সমযোজী যৌগের ক্ষেত্রেই যাবে। অভিলেপন সমযোজী যৌগের ক্ষেত্রেই হয়। তাহলে সমযোজী যৌগ বা সমযোজী চরিত্র যেখানে বেশি সেখানে অভিলেপন বেশি অ্যানায়নের সাথে ক্যাটায়নের। অভিলেপন যদি বেশি হয় তাহলে অ্যানায়নের ইলেকট্রন, শেষ কক্ষের ইলেকট্রন ক্যাটায়নের কক্ষে স্থানান্তরিত হবার প্রবণতা বেশি হবে। আর এই স্থানান্তরের জন্য একটা নির্দিষ্ট শক্তির রশ্মি সে শোষণ করবে আর তার পরিপূরক শক্তির রশ্মি বিকিরণ করবে। তড়িৎযোজী প্রকৃতি যদি বেশি হয় তাহলে সে ইলেকট্রন কিন্তু স্থানান্তর করতে দেবে না। ইলেকট্রন যদি স্থানান্তর না হয় তাহলে বর্ণ আমি দেখতে পারবো না। ক্লিয়ার হলো ব্যাপারটা? তড়িৎযোজী যৌগগুলোর ক্ষেত্রে অভিলেপন কম হয় বা হয় না, সমযোজী যৌগের ক্ষেত্রে অভিলেপন হয়।
সমযোজী যৌগে যদি অ্যানায়নের ইলেকট্রনগুলো ক্যাটায়নে অভিলিপ্ত হবে, অর্থাৎ ক্যাটায়নে স্থানান্তর হবে, তাহলে নির্দিষ্ট বর্ণের বা নির্দিষ্ট শক্তির রশ্মি শোষণ করে তার পরিপূরক বর্ণের রশ্মি বিকিরণ করবে, বা বলতে পারি ইলেকট্রনের স্থানান্তরের জন্য কম শক্তির প্রয়োজন হবে, কম শক্তির প্রয়োজন হবে। তাহলে যে তরঙ্গদৈর্ঘ্য রশ্মি নির্গত হবে এক্ষেত্রে সেটা দৃশ্যমান আলোকরশ্মির রিজিয়নে হবে। আর তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে অভিলেপনের জন্য বা ইলেকট্রন স্থানান্তরের জন্য বেশি শক্তির প্রয়োজন হবে, তাই এক্ষেত্রে যে তরঙ্গদৈর্ঘ্য পাবো সেটা ইউভি রশ্মি বা ইউভি রিজিয়নে পাবো, কালারলেস। বই থেকে আরেকবার দেখে নেবে, বুঝতে পেরে যাবে আরো ভালো। আর লাস্ট প্রশ্ন, যৌগের অস্তিত্বহীনতা। অস্তিত্বহীনতা বা কোনো একটা যৌগ এক্সিস্ট করে আর কোনো একটা যৌগ এক্সিস্ট করে না, এই ব্যাপারে একটা ব্যাখ্যা আছে। যেমন পিবি Cl2 অস্তিত্ব আছে বা Cl4 এর অস্তিত্ব আছে, এক্সিস্ট করে, কিন্তু PbI4 ডাজ নট এক্সিস্ট। অস্তিত্ব নেই, PbI4 এর অস্তিত্ব নেই। FeCl3 এর অস্তিত্ব আছে, কিন্তু FeI3 এর অস্তিত্ব নেই। এই ব্যাখ্যা, হোমওয়ার্ক দিলাম। এটাও ফাজানের সূত্র দিয়ে ব্যাখ্যা হবে। এই প্রশ্নটা রেখে দিলাম। PbCl4 এর অস্তিত্ব আছে, PbI4 এর অস্তিত্ব নেই, FeCl3 এর অস্তিত্ব আছে, FeI3 নেই। ব্যাখ্যা করো অ্যাকর্ডিং টু ফাজানস রুল। যা শেখালাম, যা বোঝালাম, যদি কোনো রকম বুঝতে শিখতে অসুবিধা থাকে আমাকে জিজ্ঞাসা করো প্রশ্ন।